হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের একটা উপাদান। তো খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল এই জিনিসটা বোঝার আগে তোমাদের বাস্তুতন্ত্র এবং পুষ্টি স্তর সম্পর্কে বা খাদ্য স্তর সম্পর্কে বা শক্তি প্রবাহ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে। তো তোমরা ওই দুটো বোঝার জন্য আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। এরপর আমি এই ভিডিওতে দেখো তোমাদের সঙ্গে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো, খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে গেলে প্রথমে জানতে হবে যে খাদ্য শৃঙ্খল জিনিসটা কী। তাহলে খাদ্য শৃঙ্খল কোনটাকে বলছে? খাদ্য শৃঙ্খলটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে খাদ্য এবং শৃঙ্খল বা চেন। তাহলে যখন তোমার খাদ্যটা যখন আমরা চেনের আকারে যখন দেখবো যে খাদ্য খাদ্য সম্পর্ক চেন, তখন সেটিকে খাদ্য শৃঙ্খল বলছে যে প্রক্রিয়ায় শক্তি উৎপাদক, পুষ্টি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট শৃঙ্খলে প্রবাহিত হয়, তখন সেটাকে বলছে খাদ্য শৃঙ্খল বা একটা সিস্টেম বলতে পারো। হ্যাঁ, অরণ্যের খাদ্য শৃঙ্খল যেমন উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ এবং সিংহ। আবার জলের খাদ্য শৃঙ্খল যেমন উদ্ভিদ প্লাঙ্কটনকে নিচ্ছে আবার প্রাণী প্লাঙ্কটনকে খাচ্ছে তোমার ছোটো মাছ, ছোটো মাছকে খাচ্ছে আবার বড় মাছ। তাহলে এই হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে একটা ধারণা। এরপর দেখো বলছে এর গুরুত্বটা কী। তাহলে এই যে খাদ্য শৃঙ্খল আছে, এই খাদ্য শৃঙ্খলের কিছু গুরুত্ব আছে, তাহলে সেই গুরুত্বটা আমাদেরকে জানতে হবে। এই গুরুত্ব কী আছে দেখো, খাদ্য শৃঙ্খলের গুরুত্ব। তাহলে খাদ্য শৃঙ্খল যেটা আছে সেটা খাদ্য শৃঙ্খল বলছে, এবং এটা তোমার গঠন করা হচ্ছে। খাদ্য শৃঙ্খলের গঠন কি করে হচ্ছে তোমার, এই যে তোমার খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, এটা তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য শক্তিকে অবলম্বন করেই নির্ভরশীল। বিভিন্ন শাকাশী মাংসাশী ভোক্তাদের মধ্যে যে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে, সেখানে প্রতিটি খাদক স্তরের স্বতন্ত্র খাদ্য গ্রহণের অবিচ্ছিন্ন এবং একমুখী সংযোগ বিদ্যমান। এখানে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে ক্রমহ্রাসমান শক্তির পরিমাণ 10% হিসাবে তোমার বণ্টিত হয়। যেমন ঘাস থেকে ফড়িং থেকে ব্যাঙ, ফড়িংকে খাচ্ছে সাপ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখির উপরে কিন্তু আবার ছত্রাক, অর্থাৎ মরে যাওয়ার পরে ছত্রাক কিন্তু হচ্ছে। তাহলে এই যে তোমার একটা চক্রাকারে হচ্ছে, এটাকে হচ্ছে শক্তি প্রবাহ। তবে অধিকাংশ প্রাণীরই বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে অভ্যস্ত থাকায় পরিবেশে একক খাদ্য শৃঙ্খল কাঠামো অত্যন্ত বিরল। অর্থাৎ একটা মাত্র খাদ্য শৃঙ্খল কিন্তু লক্ষ্য করা যায় না, অর্থাৎ একটা স্তরের পরে কিন্তু তোমার বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল লক্ষ্য করা যায়। যেমন ধরো ঘাসকে ফড়িং খাচ্ছে, ফড়িংকে তোমার ব্যাঙ খাচ্ছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার সাপ তো শুধু ব্যাঙকে খায় না, সে তো আরও অন্যান্য পোকামাকড়ও তো খেয়ে বেঁচে থাকে, বা বাজ পাখিও শুধুমাত্র সাপকে খায় না। তাহলে এই যে তোমার জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা মাত্র শুধু খাদ্য শৃঙ্খলে কিন্তু কোনো খাদ্য শৃঙ্খল লক্ষ্য করা যাচ্ছে না, এটা কিন্তু বিরল প্রকৃতির। তাহলে এটা গেল তোমার খাদ্য শৃঙ্খলের। এবার দেখো খাদ্য শৃঙ্খলের পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে বাস্তুতন্ত্রের যে পর্যায়গুলো সম্পর্কে আছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ঠিক যেমন আমরা খাদ্য জালের পর্যায় জেনেছি, সেরকম তোমার খাদ্য শৃঙ্খলেরও কিন্তু পর্যায় রয়েছে। তাহলে পর্যায়গুলো কী কী বলছে? খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায় রয়েছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং সর্বশেষ পর্যায়, অর্থাৎ 4টে পর্যায়ে এটা বিভক্ত। প্রাথমিক পর্যায় কোনটাকে বলছে? উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজ দেহে স্থিত করে, অর্থাৎ নিজ দেহে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারে। দ্বিতীয় পর্যায়ে কি বলছে? যে প্রথম সারির খাদক যেমন খরগোশ, গরু, ছাগল প্রভৃতি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং শক্তি ও পুষ্টি উক্ত খাদকের দেহে স্থানান্তরিত হয়। যদিও শক্তির এক উল্লেখযোগ্য অংশ স্থানান্তরকালে তাপ শক্তি বা অপাচ্য অবশিষ্ট অংশ হিসাবে নষ্ট হয়ে যায়। তাহলে এই গেল তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপর দেখো তৃতীয় শ্রেণীর খাদক সম্পর্কে বলছে, এই পর্যায়ে থাকে দ্বিতীয় শ্রেণীর খাদক বা মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ, সাপ, বাজ পাখি ইত্যাদি, যারা প্রথম সারির খাদক অর্থাৎ তৃণভোজীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। তবে কিছু প্রাণী আছে যেগুলি একই সঙ্গে শাকাশী এবং মাংসাশী অর্থাৎ সর্বভূক প্রকৃতির হয়, যেমন ভালুক, ময়ূর, মানুষ এগুলো। এইভাবে শক্তি ও পুষ্টি তৃতীয় সারির খাদকের দেহে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে স্থানান্তরকালে শক্তির হ্রাস ঘটে। তৃতীয় পর্যায়ে একাধিক
উপস্তর থাকতে পারে, অর্থাৎ তোমার একাধিক খাদ্য শৃঙ্খল এখানে যুক্ত হতে পারে, এটাই এখানে বলতে চেয়েছে। এবার তো সর্বশেষ পর্যায় কোনটা বলছে বিয়োজকরা এর পর্যায়ভুক্ত। এরা মৃতজীবী যেগুলি মৃত প্রাণী এবং উদ্ভিদের দেহাবশেষকে বিয়োজিত করে, মাটির পুষ্টিস্তর ভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং পরবর্তীকালে যা উৎপাদকের খাদ্য এবং পুষ্টি সংগ্রহে কাজে লাগে। তাহলে এইটাই হচ্ছে তোমার সর্বশেষ পর্যায়। আর খাদক হিসাবে মানুষ কি? সর্বভুক। বুঝতে পেরেছ? তাহলে খাদক হিসাবে সাধারণতভাবে মানুষ সর্বভুক শ্রেণীর, কারণ মানুষ একই সঙ্গে শাকাশী মাংসাশী উভয়কে কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করছে, মানে সর্বশেষ পর্যায়ে। এরপর দেখো বলছে যে পর্যায়গুলি আলোচনা করো এবং শ্রেণী বিভাগ, অর্থাৎ এগুলো কটা ভাগে ভাগ করা হয়। তাহলে শ্রেণী বিভাগ প্রথমে দেখো কি আছে, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার তৃণভূমির খাদ্য শৃঙ্খল, একটা হচ্ছে তোমার ডেট্রিটাস বা কর্কট জাতীয় খাদ্য শৃঙ্খল। তাহলে তৃণভূমির খাদ্য শৃঙ্খল বলছে এই খাদ্য শৃঙ্খল উৎপাদক উদ্ভিদ থেকে শক্তি পুষ্টি ধাপে ধাপে তৃণভোজী এবং মাংসাশী প্রাণীর দেহে স্থানান্তরিত হয়। উদাহরণ হচ্ছে যেমন উদ্ভিদকে খাচ্ছে খরগোশ বা হরিণকে খাচ্ছে বাঘ বা সিংহ। আবার দেখো উদ্ভিদে খাচ্ছে ফড়িংকে থেকে তৈরি হচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে বাজ পাখি বা ময়ূর। তাহলে এবার দেখো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলছে বিয়োজক স্তর থেকে ধাপে ধাপে খাদ্য স্তরগুলি শক্তি পুষ্টি প্রবাহকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। দেখো এই তোমার গ্রেজার খাদ্য শৃঙ্খল আর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল দুটো কিন্তু অপোজিট, অর্থাৎ এ কিন্তু উৎপাদক থেকে খাদকের দিকে যাচ্ছে বা বিয়োজকের দিকে যাচ্ছে, এটা বিয়োজক থেকে কিন্তু আবার ইয়ের দিকে অপোজিট দিকে কিন্তু যাচ্ছে। যেমন পচা পাতাকে খাচ্ছে কে? কেঁচোকে খাচ্ছে তোমার ছোট বা মাঝারি পাখি, একে খাচ্ছে আবার বাজ পাখি। অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার নিচের স্তরটাতে, এখানে তোমার উৎপাদক থেকে শুরু হচ্ছে, এখানে বিয়োজক থেকে শুরু হচ্ছে। তবে এইটার পরিমাণটা বেশি এবং এইটার ব্যবহারিক গুরুত্ব বেশি, এইটার পরিমাণটা তোমার কিছুটা হলেও কম, কিন্তু গুরুত্ব কিন্তু এরও যথেষ্ট বেশি। এবার দেখো 2 নম্বর হচ্ছে তোমার জীবের আকারের ভিত্তিতে শ্রেণীবিভাগ, বলছে শিকারী খাদ্য শৃঙ্খল। এখানে কি বলছে, সমগ্র সম্পর্কটি খাদকের এবং প্রাণী স্তরে তা শিকারীর। যেমন সবুজ উদ্ভিদকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে ময়ূর অথবা বাজ পাখি। এরপর দেখো আছে পরজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খল কোনটাকে বলছে বৃহৎ জীবকে আশ্রয় করে পরজীবী খাদ্য শৃঙ্খল তৈরি হয়। যেমন মানুষের মধ্যে তৈরি হচ্ছে কি? কৃমি, এবং কৃমি থেকে তৈরি হয় বিয়োজক। আবার গাছের উপরে জন্মাচ্ছে অর্কিডকে খাচ্ছে আবার কীট। উল্লেখ্য বিষয় হচ্ছে কি, পরজীবী খাদ্য শৃঙ্খলে খাদ্য পিরামিড উল্টানো প্রকৃতির হয়, অর্থাৎ নিচ থেকে উপরে ক্রমশ প্রশস্ত হয়। আর মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলছে এই খাদ্য শৃঙ্খল মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে শুরু হয়ে ব্যাকটেরিয়াতে শেষ হয়। উদাহরণ হচ্ছে মৃত উদ্ভিদ এবং প্রাণী, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। এই হলো তোমার খাদ্য শৃঙ্খলের শ্রেণী বিভাগ। তাহলে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে তোমার খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, অর্থাৎ ঠিক যেমন আমরা তোমার খাদ্য বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য জেনেছি, পুষ্টি স্তরের বৈশিষ্ট্য জেনেছি, এই তোমার খাদ্য শৃঙ্খলের কিন্তু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য কি বলছে, খাদ্য শৃঙ্খল স্বভোজী এবং পরভোজী সমন্বয়ে গঠিত হয়। 2 নম্বর কি, খাদ্য শৃঙ্খলের সর্বনিম্নে থাকে উৎপাদক এবং সর্বোচ্চ স্থানে থাকে বিয়োজক। 3 নম্বর কি, জীবভর নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তরে ক্রমশ হ্রাস পায়। 4 হচ্ছে 10% সূত্র অনুযায়ী শক্তি প্রবাহ এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5 কি, কতকগুলি খাদ্য শৃঙ্খল মিলিয়ে একটি খাদ্য জাল তৈরি করে। 6 হচ্ছে খাদ্য শৃঙ্খল সংবেদনশীল এবং এটি একটি স্তর বিনষ্ট হলে সমগ্র খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। 7 হচ্ছে বাস্তুতন্ত্রে অসংখ্য জীববৈচিত্র্য খাদ্য শৃঙ্খল থাকে। 8 হচ্ছে খাদ্য শৃঙ্খল পুষ্টির প্রবাহ সম্ভব করে বলে বাস্তুতন্ত্র টিকে থাকে। এটা চক্রাকারে হয় বলে কিন্তু এটা টিকে থাকছে। এরপরে কি দেখা হচ্ছে, খাদ্য জাল কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। তাহলে খাদ্য জাল কোন জিনিসটাকে বলে? দেখো কতগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে তৈরি হয় একটা খাদ্য জাল। তাহলে খাদ্য জাল কি? একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল দেখা যায়। শক্তি এবং পুষ্টির এই সকল খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই সকল খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে যেগুলি একে অপরের সঙ্গে যুক্ত সেগুলিকে নিয়ে একটি সংযুক্ত সামগ্রিক জালিকাকার যে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বলা হয়। অর্থাৎ একটা স্তর পরে, ওই যে কিছুক্ষণ আগেই আমরা জানলাম যে একটা স্তরের পরে কিন্তু একটা খাদ্য শৃঙ্খল পাওয়া কিন্তু তোমার দুষ্প্রাপ্য, পাওয়া কিন্তু যায় না। অর্থাৎ আমরা ধরো এই যে তোমার বাজ পাখি বললাম, বাজ পাখি তো তোমার পাখিকেও খায়, সাপকেও খায়, গিরগিটিকেও খায়।
তা দেখো সবাইকেই দেখো বাজ পাখি খাচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার খাদ্য জাল। অর্থাৎ আমরা যখন কোনো খাবার খাচ্ছি তখন কিন্তু শুধু একটা শ্রেণীকে খাচ্ছি না, যে সমস্ত শ্রেণীগুলো আমাদের খাদ্য হিসাবে গ্রহণযোগ্য আমরা সবগুলোকেই গ্রহণ করছি। তাহলে এই জিনিসটাকে বলছে তোমার খাদ্য জাল। যেমন এখানে তোমার একটা উদাহরণ দিয়েছে, দেখো সৌরশক্তিকে উদ্ভিদ তোমার গ্রহণ করছে। এবার উদ্ভিদকে দেখো ফড়িং, পায়রা, খরগোশ, ইঁদুর, এগুলোকে এরা কিন্তু সবাই গ্রহণ করছে। এবার ফড়িংকে খাদ্য হিসাবে গ্রহণ করছে পাখি, এবং পাখিকেও আবার খাচ্ছে তোমার বাজ পাখি। আবার ফড়িংকে গিরগিটি গ্রহণ করছে, একেও আবার বাজ পাখি খাচ্ছে। আবার পায়রাকে সরাসরি কিন্তু বাজ পাখি খাচ্ছে। খরগোশ একে সরাসরি খাচ্ছে। তাহলে ইঁদুরকে খাচ্ছে সাপকে আবার বাজ পাখি খাচ্ছে। তাহলে এ হচ্ছে তোমার সর্বোচ্চ শ্রেণীর তোমার খাদক, এইটাই হচ্ছে তোমার বা সর্বভূক, এই জিনিসটাই হচ্ছে তোমার খাদ্য জাল। তাহলে উপরিউক্ত দুটি ক্ষেত্রে বাজ পাখি হলো সর্বোচ্চ স্তরের খাদক। এখানে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলে যুক্ত হয়ে কীরূপে খাদ্য জাল গঠিত হয় তা দেখানো হয়েছে। এগুলি স্থলজ বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য। একটি পুকুরের বাস্তুতন্ত্র আলোচনা করলে জলভাগের বাস্তুতন্ত্র সহ জলভাগের খাদ্য জাল সম্পর্কে ধারণা করা যায়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার খাদ্য জাল এবং এর খাদ্য জালের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। তাহলে দেখো খাদ্য শৃঙ্খলের মতো খাদ্য জালের কী কী বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কী বলছে, খাদ্য জালে পরস্পর সম্পর্কযুক্ত বহু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুষ্টি প্রবাহিত হয়। 2 হচ্ছে খাদ্য জালে একক উৎপাদক এবং একাধিক প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদক লক্ষিত হয়। 3 নম্বর হচ্ছে খাদ্য জালের মাধ্যমে শক্তি প্রবাহ বহুমুখী জালকের আকারে ঘটে। 4 হচ্ছে জীবজগতের উচ্চ পুষ্টি স্তরের অন্তর্ভুক্ত অনেক খাদক নিম্ন পুষ্টি স্তরের বিভিন্ন জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। 5 হচ্ছে খাদ্য শৃঙ্খলের তুলনায় খাদ্য জালে জীববৈচিত্র্য অধিক লক্ষিত হয়। 6 হচ্ছে খাদ্য জালে সম বা ভিন্ন প্রজাতির জীবদের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক লক্ষিত হয়। 7 হচ্ছে শক্তিশালী খাদ্য জাল বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বৃদ্ধি করে। 8 হচ্ছে খাদ্য জাল বিনষ্ট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোনো ক্ষেত্রে খাদ্য জালে বিঘ্ন ঘটলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। এবার দেখো এখানে খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্যটা দিয়েছে, একটু পড়া দরকার আছে। খাদ্য শৃঙ্খল কি বলছে, এর উৎপাদক ও এক ধরনের খাদকের উপস্থিতি লক্ষিত হয়। আর খাদ্য জাল এক উৎপাদক কিন্তু একাধিক প্রকারের খাদকের উপস্থিতি খাদ্য জালে লক্ষিত হয়। খাদ্য শৃঙ্খলে একমুখী শক্তি প্রবাহ ঘটে, খাদ্য জালে বহুমুখী। খাদ্য শৃঙ্খল সুস্থিত নয়, কারণ খাদ্য শৃঙ্খলের কোনো একটি উপকরণ বিলুপ্ত হলে খাদ্য শৃঙ্খলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে খাদ্য জাল কি একাধিক খাদ্য শৃঙ্খল থাকে, ফলে একটি যদি বিনষ্ট হয় সমগ্র খাদ্য জাল বিনষ্ট হওয়ার সম্ভাবনা নেই। খাদ্য শৃঙ্খল একই বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল দেখা যায়, অন্যদিকে একটি বাস্তুতন্ত্রে একটি কিন্তু খাদ্য জাল দেখা যায়। তোমার খাদ্য শৃঙ্খল বলে জীববৈচিত্র্য কম, অন্যদিকে খাদ্য জালে কিন্তু জীববৈচিত্র্য বেশি। খাদ্য শৃঙ্খল হওয়ায় জীবভর কম, আর খাদ্য জালে কিন্তু তোমার জীবভর বেশি। আর খাদ্য শৃঙ্খল সরল রেখাক্রমে অগ্রসর হয়, অন্যদিকে খাদ্য জাল কিন্তু বহু ভুজাকৃতির, অর্থাৎ বিভিন্ন ইয়েতে তোমার এটা তোমার সঞ্চারিত হয়। এরপর দেখো আছে কি টিকা ইকোলজিক্যাল রিস্টোরেশন। তাহলে ইকোলজিক্যাল রিস্টোরেশন কোনটাকে বলে, বলছে সম্পদ আহরণ করতে গিয়ে বাস্তুতন্ত্রের যে ক্ষতি সাধিত হয় তার পুনরুদ্ধারকে ইকোলজিক্যাল রিস্টোরেশন বলা হয়। যেমন ক্ষতিগ্রস্ত অরণ্যে বনায়ন, ভূমিক্ষয় নিবারণ এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণ, সিএফসি বা সিও প্রভৃতি বিষাক্ত গ্যাস নিঃসরণ রোধে ব্যবস্থা ইত্যাদি। অর্থাৎ ইকোলজিক্যাল রিস্টোরেশন মানে তোমার সংরক্ষণের ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ইকোলজিকে বা কোনো একটা সিস্টেমকে সংরক্ষণের ব্যবস্থাটা হচ্ছে তোমার ইকোলজিক্যাল রিস্টোরেশন। নেক্সট কী আছে বলছে রেড ডাটা বুক বলতে কি বোঝো। তাহলে রেড ডাটা বুক জিনিসটা তোমাদের জানা দরকার আছে। আমাদের রেড ডাটা বুক হচ্ছে যে তোমার দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বা IUCN এর যে ডেটা বুক বা পরিসংখ্যান পুস্তকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এরূপ জীবগুলিকে তালিকা লিপিবদ্ধ করা হয় নিকট ভবিষ্যতে, যাতে তাদের সহজে চিহ্নিত করে সংরক্ষণ করা যায়, তাকে রেড ডাটা বুক বা বিপন্ন প্রজাতির তালিকা বলা হয়। রেড ডাটা বুক হচ্ছে বিপন্ন প্রজাতির তালিকা, অর্থাৎ যে সমস্ত প্রজাতি তোমার বিপন্ন হয়ে যাচ্ছে তাদের যে তোমার ডেটা যে বুকে আছে সেইটিকেই বলছে রেড ডাটা বুক। এবার দেখো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বলছে ইউনেস্কোর উদ্যোগে জীবজগতের সংরক্ষণে মানুষের ভূমিকায় গুরুত্ব উপলব্ধি করে 1971 খ্রিস্টাব্দে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ঘোষিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে জীবজগতের সংরক্ষণে মানুষের শিক্ষা, সচেতনতা, প্রকল্প গ্রহণ এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষায় কার্যকরী উদ্যোগ নেওয়া।
তাহলে এই হচ্ছে তোমার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। নেক্সট তোমার তাহলে এই হলো তোমার আমাদের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে ধারণা। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।